এই মুহূর্তে খবর, রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি। রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি। প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষক বর্গাদার। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সোমরাজ, আজকে রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষককে 2900 কোটি টাকা ব্যাংক মারফত দেওয়া হলো। মূলত যে কৃষকদের জমি 1 একরের বেশি রয়েছে তাদেরকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার। সেই প্রকল্পেই এদিন আর্থিক সহায়তা ব্যাংক মারফত কৃষকদের দিল রাজ্য। 1,05,00,000 কৃষককে 2900 কোটি টাকা ব্যাংক মারফত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, শস্য বীমা যোজনার আওতায় মোট 290 কোটি টাকারও বেশি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। কৃষকদের 2 কোটিরও বেশি কৃষকদের এই খাতে সহায়তা করা হয়েছে, তেমনটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। বেশ, ধন্যবাদ। অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান, অবশেষে আজকে বৈঠক হলো প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে দেবের, ঘাটালের সাংসদ দেবের। আজকে এই ঘাটালের সাংসদ দেবের সঙ্গে বৈঠকের পর দেব কি বললেন এবং প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিক কি বললেন, দেখুন। আমাদের ইঞ্জিনিয়ার কাল থেকে যাবে, কাল মানে সামনের উইক থেকে দে উইল বি অন ফিল্ড। 6 মাসের মধ্যে প্ল্যান রেডি হবে এবং প্ল্যানের পর আমার যেটা আলোচনা হলো উইথিন 8 মান্থস আমরা টেন্ডার ফ্লোট করবো। এবার টেন্ডার এক্সিকিউট করতে যেটা লাগছে, আজকে যেটা আমরা বুঝতে পারলাম কি বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তো আমরা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের কাজগুলো, মানে এটা ইজ এ হিউজ প্রসেস, প্ল্যানিং করতে আমাদের 4-5 মাস লেগে যাবে। এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে 5 বছরের প্ল্যানিং। এই 5 বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা, আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে 5 বছরের মধ্যে। কিন্তু এই 5 বছরটা 3 বছরও যদি হয়ে যায়, সেটা হচ্ছে ঘাটাল মানুষের সহযোগিতা লাগবে। যেহেতু আমি আর ইরিগেশন মিনিস্টার থাকবো না, দেবের সাথে আমার কথা হয়েছিল, আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। সেই অনুযায়ী নিচু তলায় ও কথা বলবে, আর আমাদের এরাও সমস্ত সার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো। মূলত ঘাটালের মানুষকে সেভ করাটাই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রথম এবং প্রধান কাজ। আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকেও কটাক্ষ করলেন। ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিন ধরে আটকে আছে, কেন্দ্র সরকার তাতে টাকা স্যাংশন করেছিল, রাজ্য সরকার কি করেছে আমরা জানি না। এত বছর তো দেবত্ব প্রায় 10 বছর হয়ে গেল দেবের প্রায় এমপি থাকা, 10 বছরেও কিছু এগোয়নি। দেখা যাক আগামী 5 বছরে কিছু এগোই কিনা। আর এই যে বললাম, অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে বৈঠক হলো। সেই বৈঠকে থেকে বেরিয়ে এসে পার্থ ভৌমিক কি বললেন, দেব কি বললেন শোনালাম। এর আগে দেব এটাকেই হাতিয়ার করেছিলেন, বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল তিনি আদৌ প্রার্থী হবেন কিনা। পালিয়ে যাওয়া ছেলে নয়, আমি এখানেই থাকবো, আপনাদের সামনে থাকবো। যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। আরেকটা বড় কথা বলে যাচ্ছি, 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। আর আজকে এই যে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান, তা নিয়ে স্থানীয়রা কি বলছেন দেখাবো। এটা দারুণ সুখবর, আর এজন্যই তো আমরা দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম বা আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। তো আমরা জানি একমাত্র দেবী ভরসা, দেব ছাড়া এই কাজ কেউ করতে পারতো না। তো যাক, এটা দরকার ছিল, এটা হওয়ার খুবই প্রয়োজন। মানুষের অনেক উপকৃত হবে, মানুষ বন্যা থেকে মুক্তি পাবে। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। কেন্দ্রীয় বাহিনী
এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না, তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময়ে আসা, যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল, যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে, সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না। কেন্দ্রীয় বাহিনীর কিওয়ারটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা। তাই আমি আমার সম্মানীয় কলিগ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছেন 1,84,000 ভোটে এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি এবং আমার সে বলার সুযোগ রয়েছে, কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে, তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই। আর এর আগেও আমরা দেখিয়েছি সরকারি জমি দখল, বারবার দেখিয়েছি বিভিন্ন জায়গায়। প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন সরকারি জমি বেহাত হওয়া যাবে না, প্রয়োজনে প্রশাসনিক বৈঠকে ঘাড় ধাক্কার হুঁশিয়ারি দিলেন। জমি আন্দোলন থেকে তাঁর রাজনৈতিক উত্থান। 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন জোর করে কারো জমি নেওয়া যাবে না। এবার সরকারি জমি দখল রুখতেও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। 24 লোকসভা ভোটের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল এবং জমির চরিত্র বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না, প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের নানা প্রান্তে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। অনেক জায়গায় আবার পুকুর, নয়নজুলির মতো জলাভূমি বোঝানো হয়েছে। জমির চরিত্র বদলের অভিযোগ সব থেকে বেশি এসেছে উত্তরবঙ্গ থেকে। কলকাতা এবং লাগোয়া এলাকাতেও সরকারি জমি দখলের অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তাই সরকারি জমি দখল রুখতে মঙ্গলবারের বৈঠকে অফিসারদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে কাটমানি দেওয়া নিয়েও নানা অভিযোগ, এ নিয়েও মঙ্গলবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কাটমানি কালচার রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালি এবং কয়লা পাচার রুখতেও পুলিশকে আরো সক্রিয় হতে বলেন। সরকারি জমি দখল থেকে কাটমানি, একের পর এক ইস্যু নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন যে এবার তিনি জিরো টলারেন্স নীতি নিতে চলেছেন, সে প্রশাসনিক আধিকারিক হোক বা বাইরের কেউ হোক। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আপনাদের মনে করিয়ে দিই, নিউ টাউনের রেস্তোরাঁয় মারধর করেছিলেন সোহম, রেস্তোরাঁর মালিককে মারধর করেছিলেন। সেই রেস্তোরাঁর মালিক বিধাননগর পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। এবার মালিক চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্টে গেলেন পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানাতে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার গেলেন তিনি হাইকোর্টে। বিধাননগর পুলিশের বিরুদ্ধে আদালতে শুক্রবার পুলিশ নিষ্ক্রিয়তা মামলার শুনানির সম্ভাবনা। বিধাননগর পুলিশের নিষ্ক্রিয়তায় মামলার অনুমতি বিচারপতির। আর এবার কৃষ্ণনগর পুরসভার খবরে যাব। কৃষ্ণনগর পুরসভায় পুরো টেন্ডার নিয়ে কাউন্সিলর চেয়ারম্যানের দ্বন্দ্ব। কাউন্সিলর এবং চেয়ারম্যান পুরো টেন্ডার নিয়ে কি হয়েছে? 24 নম্বর ওয়ার্ডের পার্কে জোর করে বন্ধ করা হলো ক্যাফে, এরকমটাই অভিযোগ। কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। পার্কের টেন্ডারে দেদার বেনিয়ম বলে পাল্টা অভিযোগ কাউন্সিলরের। যদিও চেয়ারম্যান বলছেন পুরো আইন মেনেই টেন্ডার। ক্যাফে মালিকের নালিশেই পুলিশে অভিযোগ দায়ের পুরসভার। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে
সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো ক্ষতি হচ্ছে না, আমি এটা জিনিসটা চালাচ্ছি, আমার কর্মচারীরা বসে আছে, তাদের তো মাইনে দিতে হবে। যাতে পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয়। ওই পার্কটা কিভাবে টেন্ডার হয়েছে, ওই পার্কটার যে ক্যান্টিনটা সেটাও কিভাবে টেন্ডার হয়েছে, কিন্তু তার সরা উত্তর আমরা পাইনি। এবং আমরা বিএলসি মিটিং এগুলো লিপিবদ্ধ করবার জন্য বলেছি, কিন্তু সেই লিপিবদ্ধ উনি করেন না। হ্যাঁ, আমরা গেছিলাম, বেশ কয়েকজনই গেছিলাম, আমরা গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয় নিয়ে আরটিআই করেছি, তার সদুত্তর আমরা পাইনি। সে যে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি আপাতত কদিন বন্ধ রাখুন, আমরা সঠিক সরা উত্তর পাই, আর যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আবার টেন্ডার হবে। পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে পোলাইকে দেওয়া হয়েছে টেন্ডার করে, এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। ছেলেটা লিখিত যখন দিল, আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি। আর এবার মহিষাদলের রাজ কলেজের কাণ্ড দেখুন। সেখানে ইউনিয়ন রুমে আইবুড়ো ভাতের বিরাট আয়োজন প্রাক্তন তৃণমূল ছাত্র নেতার। এই নিয়ে প্রাক্তন ছাত্ররা নিন্দা করছেন, প্রিন্সিপাল বলছেন তিনি কিছুই জানতেন না। আর এই নিয়ে এখন শোরগোল পড়ে গেছে, যদি ওই তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতার মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ, এই কলেজের ইউনিয়ন রুমে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আইবুড়ো ভাত হয়েছে কলেজেরই প্রাক্তনী দেবাশিস শাসকার, যিনি তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা, এখন এই কলেজেরই অশিক্ষক কর্মী। ইউনিয়ন রুমে টোপর মাথায় বসে টিএমসিপির প্রাক্তন নেতা, সামনে নানা আয়োজন, চলছে ফটো সেশন। সোশ্যাল সাইটে এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর শোরগোল। কলেজের ইউনিয়ন রুম, সেখানে কিনা আইবুড়ো ভাতের অনুষ্ঠান। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস, এটা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয়। এটা মহিষাদল রাজ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তিলক চক্রবর্তী, তিনি মহিষাদলের তৃণমূল বিধায়কও, তিনিও এই ঘটনার নিন্দা করেছেন। স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য, এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে, এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, এটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। এদিকে যার আইবুড়ো ভাত খাওয়া নিয়ে এত হইচই, এত সমালোচনা, এত বিতর্ক সামনে আসছে, সেই তিনি কিন্তু গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার একটু কোচবিহারের দিকে নজর রাখা যাক। বিশেষ করে রাজনীতিতে হেরে গেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তারপরে পর পর পঞ্চায়েত দখল করছে তৃণমূল। আজকেও আরো একটি পঞ্চায়েত দখল তৃণমূলের। লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড়। উত্তরবঙ্গে তৃণমূলের প্রাপ্তি কোচবিহার। এই কেন্দ্র এবার ধরে রাখতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের হারের পর থেকেই কোচবিহারে একের পর এক বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। বুধবার কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। 23 আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি 14, তৃণমূল 9।
এদিন বিজেপির 3 পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 12, বিজেপির কমে হলো 11। মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। আজকে 3জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এমনিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়, নির্বাচনের ফলাফল হওয়ার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র ওই পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত, পদ্মের থেকে ছিনিয়ে নেয় ঘাসফুল। এবার বিজেপির হাতছাড়া হলো ধাংধিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। আমি গ্রাম উন্নয়নের জন্যই পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য তৈরি করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। কোচবিহারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 128, 23-এর ভোটে 104টি দখল করে তৃণমূল, 24টি বিজেপি। 24-এর ফল বেরোনোর পরেই কয়েকদিনে ছবিটা অনেকটা বদলে গেছে। এখন কোচবিহারের 128টির মধ্যে 110টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, 6টি হাতছাড়া করে পদ্মের পঞ্চায়েত এখন 18টি। লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি পরিচালিত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েতেও ঘাসফুল ফুটবে বলে দাবি তৃণমূলের। নিউজ 18 বাংলা। ভোটের রেজাল্টের পরে একটি আবাসনের বাসিন্দাদের সঙ্গে তৃণমূল কর্মীদের সমস্যা হয়েছিল এবং এতে মুখ্যমন্ত্রী রুষ্ট হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে উল্টোডাঙ্গার সেই আবাসনে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল কুণাল ঘোষের নেতৃত্বে। কি বলছেন, কি কথোপকথন হচ্ছে? ভালোভাবে চেনেন, ভালোভাবে মানে ঘরের বাড়ির লোক। আমাদের একটা ভোট সবে গেছে, আর একটা ভোট আসছে। আমাদের একটা খুব প্রিয়জন মারা গেছে হঠাৎ। না দাদা, দাঁড়িয়ে থাকতো। এবার আমাদের পার্টির ক্যান্ডিডেট অফিসিয়ালি ঘোষণা হয়নি। আমি শুধু এইটুকু বলে যাই, বৌদি মনে প্রাণে ভালো একটা বৌদি, খেয়াল রাখবে। लास्ट वाला लीड को क्रॉस करेंगे। দাদা হাইয়েস্ট ভোট পেয়েছে। বিজেপির কোচবিহারে খারাপ রেজাল্টের কারণ হিসেবে সৌমিত্র খাঁ দাবি করলেন নিশীথ প্রামাণিকই দায়ী। এই সম্বন্ধে সৌমিত্র খাঁ কি বলেছেন দেখাবো। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে, বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। সুকান্ত মজুমদার বলেছেন দলের কথা দলের মধ্যে থাকাই ভালো। একটি পার্টিতে অনেক নেতা থাকে এবং সামগ্রিক নেতৃত্বের মাধ্যমেই জয় সম্ভব বলে আমার মনে হয়। বাকি সৌমিত্র কি বলেছে আমি এখনো শোনা হয়নি, শুনে সৌমিত্রের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব সৌমিত্র খান আদপে কি ইমপ্রুভমেন্ট করার কথা বলেছে। কেউ যদি ইমপ্রুভমেন্ট করার কথা বলে সেটা দলের মধ্যে বললে পরে আমরা চেষ্টা করে দেখবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। এবার উত্তর 24 পরগনার স্বরূপনগরের একটা ছবি দেখাবো। এই গরম, কি গরম, সবাই ঘামছেন।
তার মধ্যে সেই স্বরূপনগরের একটা গ্রামে অনেকটা অংশ জুড়ে পরিবার, প্রচুর পরিবার, তাদের মুখে জল নেই, কল আছে জল নেই। কবে থেকে? বামেদের আমল থেকে নাকি। দেখুন। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিথারি গ্রামের বাসিন্দারা জল নিয়ে জেরবার। কল থেকে জল পড়ে না, এ সমস্যা দীর্ঘদিনের, তাই জলের জন্য ভরসা পাশের গ্রাম। জলের খুব সমস্যা, আমরা কামারপাড়া জল নিতে এসেছি, প্রচন্ড জলের সংকট এই গরমে। পাইপলাইন আছে কিন্তু কবে চালু হবে ঠিকানা নেই, হয়েছে তো অনেক দিন। স্বরূপনগরের বিথারি গ্রাম পঞ্চায়েত, বাম আমলে এখানে জল প্রকল্পের কাজ শুরু হয়, ট্যাঙ্ক তৈরি হয়, বাড়ি বাড়ি কল পৌঁছয়। অভিযোগ, সেই কলে আজও জল পড়ে না, টিউবওয়েল থাকলেও সেগুলি অকেজো। তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে। গরমের সময় ভোগান্তি চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। 2009 সালের একটা ট্যাঙ্কি স্যাংশন হয়েছিল, সেইটা আজও পর্যন্ত কোনো কিচ্ছু হলো না, জল মোটেই নেই। সারা এলাকার লোক বলে তোমাদের পাড়ায় ট্যাঙ্কি, তোমরাই জল দিতে পারছো না। সাতটা, কম বেশি 7টা জলের ট্যাঙ্কি করা হয়েছে, সেই বামফ্রন্ট আমল থেকে অপরিকল্পিতভাবে করা। তবুও খানিকটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তার দুই দিকে যে খুঁড়েছে পাইপ বসাতে গিয়ে এই জল ডিস্ট্রিবিউশনটা প্রচণ্ডভাবে মার খেয়েছে। যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে, এইটা সামান্য বিষয় ছিল। এর পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করবো না, ওই পাইপ লাইনে করবো না, অন্য লাইনে করবো, তা তো করতে পারতো, কেন করলো না? বাম আমলকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। এবার দেখুন নিউজ 18 বাংলার খবরের জেরে বিভিন্ন জায়গায় সমস্যার সমাধান। জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকুয়া ছোড়া, এখানে জরাজীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দেওয়ালে ফাটল, টিনের ছাউনি ভাঙা, বৃষ্টি হলেই ঘরে ঢোকে জল। একটা ঘরেই পড়াশোনা, রান্না। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপরতা। বুধবার সাকুয়া ছোড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান ধূপগুড়ির মহকুমা শাসক, সঙ্গে ছিলেন বানারহাটের বিডিও। তারপর একাধিক চা বাগান এবং ডুডুমারি বস্তি, সেখানকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘুরে দেখেন। কোনগুলোর অবস্থা খারাপ তার তালিকা তৈরি করেন, মাপজোকও করা হয়। দেখছি অবস্থাটা, মানে একটা ওনারা চাইছেন এটাকে একটু রেনোভেট বা এটাকে একটু করার জন্য। তো আমরা দেখে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কোথায় কী দরকার আছে, আমরা নিজে ঘুরে দেখছি। তো আমরা চেষ্টা করছি এটাকে আমরা মানে से ভালো করা। सेंटर के बारे में पूछ रहे थे, पानी का समस्या और जो खराब है सेंटर उसी के बारे में पूछे। बाथरूम जो पानी बारिश के मौसम में बच्चे सब नहीं बैठ सकते और बाथरूम सब नहीं है, वही सब बोले। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু, এখানে সরকারি জমি থেকে একের পর এক গাছ কেটে সাফ। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপর বন দপ্তর। সোমবার মাজু এলাকায় যান জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং মাজু পঞ্চায়েতের আধিকারিকরা। জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করে হাওড়া জেলা বন দপ্তর এবং জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। যে ঘটনাটা ঘটেছিল, যেই সময় ভোট চলছিল, এই ভোট চলাকালীন কিছু পাবলিক এই কাণ্ডটা করেছে। মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান অল মেম্বাররা এসে এখানে কিন্তু গাছ কাটাটা বন্ধ করে, এবং কালকেও আধিকারিক এসেছিল, দেখে গেল। আজকে আমরা সবাই মিলে এসে দেখে গেলাম। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।